আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধরুন শরীয়তপুর থেকে ঢাকায় রিকশা চালাতে আসা আজিজ মিয়ার কথাটাই। তিনি যদি ভোটার না হন বাংলাদেশের কোন একটি এলাকা থেকে, তিনি কি পারবেন সেখান থেকে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে? আজিজ মিয়া পারবেন না। কিন্তু তিনি যদি হন বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমান, তাহলে তিনি পারবেন। তিনি ভোটার না হয়েও, মানে তারেক রহমান এখনো পর্যন্ত ভোটার না হয়েও তিনি হতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেমন তিনি লন্ডনে বসেই তার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে আদালতে জামিনের জন্য দাঁড়ানো ছাড়াই মুক্ত হয়ে গিয়েছেন। তবুও তিনি দেশে যাননি এবং কবে যাবেন সেটাও কেউ জানে না। আর ভোটার তালিকায় নাম না থাকলেও তিনি হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, কারণ যে কোনো মুহূর্তেই নাকি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর তফসিল ঘোষণার পর তো তার ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে না। থাকবে কে জানে, হয়তো থাকবে, কারণ তিনি দেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের সন্তান। তিনি দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। তার ক্ষেত্রে তো সবই সম্ভব নয়। শরীয়তপুরের আজিজ মিয়ার ভাগ্য নিয়ে তো আর জন্মাননি তারেক রহমান, তাই না? কি বলেন? বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি এখন আর কে জিতবে কে হারবে শুধু এটুকুতে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা আরো মৌলিক, আরো অস্বস্তিকর। যে ব্যক্তি নিজেই এখনো এই দেশের একজন বৈধ ভোটার নন, তিনি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? তার দলই বা কিভাবে জনগণকে ভোটের রাজনীতির কথা শোনায় যখন তাদের শীর্ষ নেতৃত্ব নিজেই ভোটাধিকার ভুক্ত নন? এই প্রশ্নের কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের ভোটার না হওয়া কোনো হঠাৎ সৃষ্টি হওয়া ঘটনা নয়। এটি এক দশকেরও বেশি সময় ধরে চলমান একটি বাস্তবতা। কিন্তু সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত তাদের, তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। রাজনীতির মাঠ এখন কার্যত ফাঁকা, সম্পূর্ণই ফাঁকা বলতে পারেন। নির্বাচন সামনে, অন্তত সরকার বলছে। এমন একটি সময়ে এসে তারেক রহমানের ভোটার না থাকার বিষয়টি আর ব্যক্তিগত প্রশাসনিক সীমাবদ্ধতা নয়, এটি সরাসরি একটি রাজনৈতিক সংকট। সরকার একদিকে বারবার বলে যাচ্ছে তারেক রহমান চাইলে ট্রাভেল পাস পেয়ে যাবেন, একদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন, চাইলে তিনি ভোটার হতে পারবেন। আবার এই সরকার নিয়ম করে দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি এখনো বাংলাদেশের ভোটার নন, তার বৈধ পাসপোর্ট নেই, তিনি আবেদনও করছেন না। এই দ্বৈত ভাষ্য আসলে কোনো মানবিকতা বা সদিচ্ছার প্রকাশ হতে পারে না। রাজনৈতিক ঘটনা তো নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক ফাঁদ। সরকার দেখাতে চাইছে বাধা তারা দিচ্ছে না, বাধা তৈরি করছেন তারেক রহমান নিজেই, অর্থাৎ তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন না, মানে নির্বাচনেও আসতে চাইছেন না। এই বয়ানটাই জনমনে ঢোকানো হচ্ছে। ইউনূস সরকার খুব চমৎকার ভাবে এটি জনমনে ঢুকিয়ে দিয়েছে। তারেক রহমান এই মুহূর্তে দেশের বাইরে, অনেক বছর ধরে তিনি বাইরে, অথচ তার মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশের তিন বাহিনীর প্রধান উপদেষ্টা, একের পর এক উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছেন। এমনকি লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও দেশে এসেছেন। এই তালিকায় একটি নাম নেই, কেবল তারেক রহমান, তার নাম নেই। তিনি নিজেই জানাচ্ছেন যে তিনি ফিরতে পারছেন না। সরকার বলছে তারা তার ফেরায় বাধা দেবে না। এই টানাপোড়েনের রাজনীতিটা খুব নির্মম। একদিকে অসুস্থ মা, অন্যদিকে অনিশ্চিত রাজনীতি, আর মাঝখানে এক নেতা যাকে ঘিরে গোটা দলের ভবিষ্যৎ ঝুলে আছে। এই পরিস্থিতিতে এসে প্রশ্ন উঠছে যে তারেক রহমান আদৌ এই নির্বাচনে অংশ নিতে চান কি চান না। অংশ নিতে চাইলে তাকে প্রথমেই দেশে ফিরতে হবে, ভোটার হতে হবে। বাস্তবতা বলছে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া প্রায় অসম্ভব। কমিশনের ফুল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত, আদালতের ডিক্লারেশন, সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল। আরপিও তাই বলছে। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ফেরার যে কথাবার্তা শোনা যাচ্ছিল তার সময়ের হিসাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ডিসেম্বরের এখন তো প্রায় দ্বিতীয় সপ্তাহ চলে।
একদিন এদিক ওদিক হলেই পুরো ঘটনাটা বন্ধ হয়ে যাবে, মানে এই তার ভোটার হওয়ার ব্যাপারটা। প্রশ্ন আরো আছে, বিএনপি কি আদৌ তারেক রহমানকে নিয়ে নির্বাচনের পথে হাঁটছে, নাকি তাকে বাদ দিয়ে একটি ম্যানেজ ট্রানজিশনের দিকে দলকে ঠেলে দেওয়া হচ্ছে? অতীতের স্মৃতি খুব স্বস্তিদায়ক নয়। 2018 সালে তারেক রহমানকে বাইরে রেখেই বিএনপি ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট গঠন করেছিল। তখনও একই প্রশ্ন উঠেছিল যে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন। বিদেশিরা এই প্রশ্ন করেছিল বিএনপিকে। বিএনপি কোনো পরিষ্কার সদুত্তর দিতে পারেনি। ফলাফল ছিল রাজনৈতিক বিপর্যয়, সাংগঠনিক ভাঙন, কর্মীদের হতাশা এবং শেষ পর্যন্ত দলের আরো সংকোচন। সে সময় তো আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে পার পাওয়া গেছে, এবার কার উপর দোষ চাপাবে বিএনপি? সে সময় বলেছে আওয়ামী লীগ নির্বাচন রিগ করেছে, আওয়ামী লীগ নিজে নিজে জিতেছে, আওয়ামী লীগ হারিয়ে দিয়েছে, রাতের ভোট হয়েছে। কিন্তু এইবার যদি তারেক রহমানকে ছাড়া নির্বাচনে যায় এবং একই ধরনের ফলাফল হয়, এবার কার উপর দোষ চাপাবে? এবার প্রেক্ষাপট তো আরো ভয়ঙ্কর। আওয়ামী লীগ নিষিদ্ধ, রাজনীতির কেন্দ্রে এখন বিএনপি, জামায়াত, ধর্মভিত্তিক দল, নতুন ছাত্র নেতৃত্বের দল। জুলাই আগস্টের থানা এবং কারাগার লুটের অস্ত্র এখন পুরোপুরি উদ্ধার হয়নি, এমন অভিযোগ সব জায়গায় আপনারা শুনতে পাবেন। এই অস্ত্র যদি রাজনীতির মাঠে সক্রিয় থাকে, তবে ভোটের দিন ব্যালট নয়, পেশি শক্তি বাস্তব ক্ষমতার নিয়ামক হয়ে উঠবে। এই বাস্তবতায় বিএনপি, জামায়াত বা ধর্মভিত্তিক শক্তির কাছে কতটা নিরাপদ, সেটাও বড় প্রশ্ন। তার উপর আছে আরপিও সংশোধনের বিষয়টি। মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম একসময় বিএনপির দাবিতেই কঠোর করা হয়েছিল। কয়েকদিন আগে তারা ভেবেছিল যে তারেক জিয়া যাবেন, শেখ হাসিনা তো আসতে পারবেন না, বা শেখ হাসিনার দলের অনেক নেতাই আসতে পারবেন না যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে বা নির্বাচনের সুযোগ দেওয়া হয়। কিন্তু আজ তারা সেই ফাঁদে নিজেই পড়েছে। আজ সেই নিয়মই বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান দেশে না ফিরতে পারলে তিনি প্রার্থী হতে পারবেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন যে তার নির্বাচন করা নিয়ে চরম অনিশ্চয়তা। অর্থাৎ দলটির দুই প্রধান মুখই হয়তো নির্বাচনের বাইরে থাকতে হচ্ছে। এই শূন্যতা পূরণ করবে কে? এখানেই আসে বিকল্প নেতৃত্বের প্রশ্ন। ডাক্তার জুবাইদা রহমানের নাম ইতিমধ্যে আলোচনায়। তিনি শিক্ষিত, পরিচ্ছন্ন ইমেজের মানুষ, জিয়া পরিবারের সদস্য, আবার সরাসরি কোনো দুর্নীতি বা সহিংস রাজনীতির সঙ্গে যুক্ত নন। জিয়া পরিবারকে রাজনীতিতে রাখতে চাইলে তিনি হয়তো সবচেয়ে যৌক্তিক অপশন, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো প্রকাশ্যে এই বাস্তবতার কথা বলছে না। তারেক রহমান কি চাইবেন যে তার স্ত্রী রাজনীতি করুক? আমার তো মনে হয় না। তারা এখনো আনুগত্যের নাটক চালিয়ে যাচ্ছেন, যেন তারেকই সব, খালেদাই সব। কিন্তু প্রশ্ন হলো, এই আনুগত্য কি আদতে দলের স্বার্থ রক্ষা করছে, নাকি দলটাকে আরো গভীর সংকটে ঠেলে দিচ্ছে? অনেকেই মনে করছেন যে বিএনপির কিছু শীর্ষ নেতা আসলে ভেতরে ভেতরে নতুন একটা সমীকরণের দিকে হাঁটছেন। ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনের মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে নিজেদের দেখতে শুরু করেছেন কেউ কেউ। অবস্থা দৃষ্টে মনে হয় আমির খসরু এই দৌড়ে খানিকটা এগিয়ে আছেন। যদি সত্যি এমন কিছু ঘটে, সেটি আর পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র হবে না, সেটি হবে একটি রাষ্ট্রীয় প্রকল্প। আমার কাছে মনে হয় এই রাষ্ট্রীয় প্রকল্পের অনেকখানি শুরু হয়ে গেছে। সরকারি প্রেসক্রিপশনের যে বিষয়টি, আওয়ামী লীগ নিষিদ্ধর কথা বললাম একটু আগে, বিএনপি নেতৃত্বহীন মাঠে নতুন শক্তি তৈরির প্রক্রিয়া, সব মিলিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পুনর্বিন্যাসের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। এই পুনর্বিন্যাসে জিয়া পরিবার আদৌ থাকবে, নাকি ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন এখন আর কেবল গুজব নয়, এটি বাস্তব রাজনৈতিক আলোচনা। -3, -2, -4, -5 কত কিছু চলছে। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল, 6 বারের নির্বাচিত সরকার, দীর্ঘ শাসন, সবকিছুর পর আজ তারা আইনিভাবে নির্যাতনের শিকার এবং নির্বাচনের বাইরে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, প্রতীক হারানো। এটি কেবল আওয়ামী লীগের সংকট নয়, এটি পুরো রাজনৈতিক কাঠামোকে অন্য এক ভয়ঙ্কর অবস্থায় নিয়ে ফেলেছে। আজ আওয়ামী লীগ, কাল যে কেউ বিএনপিও হতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি যদি নেতৃত্ব সংকটে পড়ে, অর্থাৎ যদি তারেক রহমান ভোটারই না হন, যদি তিনি নির্বাচনেই অংশ না নেন, তাহলে ভোটের মাঠে বিএনপির অবস্থান কি হবে বলেন তো? তারা কি আবারও প্রধানমন্ত্রী কে, এই প্রশ্নের অস্পষ্ট উত্তর ছাড়া ভোটে নামবে? জনগণ কি তার দ্বিতীয়বার একই অস্বচ্ছতার ফাঁদে পা দেবে? তারেক রহমানকে ঘিরে রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে আবেগ, পরিবার, ঐতিহ্য, অন্যদিকে বাস্তবতা, আইন, নির্বাচন কমিশন, তফসিল,
সবকিছু। আবেগ দিয়ে রাজনীতি চলে কিছু দূর পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি চলে আইনি কাঠামোর ভেতর দিয়েই। ভোটার না হয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না, এটা তো কঠিন বাস্তবতা। তাহলে বিএনপি কেন এখনো ভোটের কথা বলছে? কেন তারা আন্দোলন, রোডম্যাপ, বিজয়ের গল্প শোনাচ্ছে? এর একটা ব্যাখ্যা হতে পারে যে দল এখনো নিশ্চিত নয় তাদের চূড়ান্ত পথটা কি হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াবে তারা। তারা একদিকে তারেক রহমানকে প্রতীক হিসাবে ধরে রাখছে, অন্যদিকে বাস্তবে তাকে ছাড়াই একটি নির্বাচন ব্যবস্থার প্রস্তুতিও নিচ্ছে হয়তো। এই দ্বৈত রাজনীতি আগেও দেখা গেছে, কিন্তু এবার স্টেকস অনেক বেশি। এবার আওয়ামী লীগ নেই, এবার মাঠে শূন্যতা, এবার ভুল করলে আর দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে। আবারও সেই প্রশ্ন তুলতে হয়, তারেক রহমান যদি ভোটারই না হন, যদি তিনি নির্বাচন না করেন, তাহলে তিনি কেন এখনো প্রধানমন্ত্রী হওয়ার আলাপের কেন্দ্রে? আর যদি সিদ্ধান্ত হয় তাকে বাদ দিয়েই বিএনপি যাবে, তবে সেটা কি দলের নিজস্ব সিদ্ধান্ত নাকি রাষ্ট্রের সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট, ডক্টর ইউনূসের -2, -3, -4 এর সেই স্ক্রিপ্ট? এই প্রশ্নের পরিষ্কার উত্তর বিএনপিকে দিতেই হবে। না দিলে 2018-র ইতিহাস আবার ফিরবে, শুধু ফলাফল হবে আরো নির্মম। বিএনপির জন্য হয়তো তখন পুরো গেমটাই ওভার হয়ে যাবে। আমি অবশ্য দীর্ঘদিন ধরেই এই গেম ওভারের কথা আপনাদের শুনিয়েছি। আপনারা বলুন তো, এখনো পর্যন্ত আমার বিএনপি বিষয়ক কোনো বিশ্লেষণ মিথ্যে হয়েছে কিনা? আশা করি হয়নি। প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে। বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে? যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে। জাতীয় জনমত জরিপ 2025-এ তাদের প্রধান জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা, নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি। পত্রিকাটি বলছে যে তারা 1342 জন মানুষের উপরে এই জরিপ পরিচালনা করেছে। এর মধ্যে নারী ছিলেন 668 জন, পুরুষ 674 জন, মোটামুটি অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল। এবং পত্রিকাটি বলছে যে 1342 সংখ্যাটাকে খুব ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামত দাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে। সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে 12,76,00,000-এর বেশি, পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে, তারা বলছে যে 12,76,00,000 ভোটারের কথা মাথায় রেখে তারা 1,342 জনের নমুনা নির্বাচন করেছেন, যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা 99% ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরর 2.7%-এর নিচে থাকে। তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটিতে মার্জিন অফ এরর খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে। তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে 18 থেকে 55 বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল, এর একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই, কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন। এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে
দেখছিলাম যে মানে সংবাদগুলো প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে, তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের 60% বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে। কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থসামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে। প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রথম চমক আমার কাছে যেটা, যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই মানে জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা, এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি। কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন, সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই। সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা। প্রথমে বলি, প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই, যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় 54% মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে। মানে এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট 49% আর অত্যন্ত সন্তুষ্ট 5%। এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা 40 মিনিট করে কথা বলেছেন। তো 40 মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি, তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয়, আমি কোন জেলার, আমি নারী না পুরুষ, আমার কত বয়স, আমার কি পেশা, সব জেনে গেলেন, আর আমি কিনা বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইউনূস সরকার, সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই। কাজেই এই জরিপেও গত কিছুদিন আগে IRI এর এক জরিপেও বেরিয়ে এসেছে, এই জরিপেও বেরিয়ে এসেছে 54% মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে। এটা একটা দারুণ জরিপ এ কারণেও যে আরেকটা চমক যেটা, যে এই জরিপে 66% মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভালো ভূমিকা রেখেছেন, মানে সফল হয়েছেন, এবং 63% মানুষ মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও এই সরকার অত্যন্ত সফল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক আমার কাছে এই মানে প্রথম আলোর এই জরিপটির যেটা, সেটা হচ্ছে এই জরিপটাতে সরাসরি ভাবে বাংলাদেশে এই জরিপে অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন চেয়েছেন, ইসলামী আইন কায়েম হোক চেয়েছেন, ইসলামী আইন আসুক সেটা চেয়েছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রথম আলো যদিও বা বলছে নির্বাচনে কোন দল এগিয়ে সেটা জানতেও এই জরিপ করা হয়েছে, কিন্তু তারা কোনো সংবাদে, অন্তত অনলাইনে এখন পর্যন্ত কোনো সংবাদে এই যে কোন দল এগিয়ে আগামী নির্বাচনে কিংবা এই যে জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি, সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মীয় আইন চাইছেন শাসন ব্যবস্থায়, সেই বিষয়টিকে উল্লেখ করে কোনো সংবাদ তারা করে নাই। এই পুরো জরিপটি যখন আমার হাতে এলো, বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে। এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে 65% মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে। মানে ভালো হবে বলেছেন 36.6%, আর খুব ভালো হবে বলেছেন 28.6%। মানে 65%-এরও কিছু বেশি মানুষ কিন্তু ইসলামী আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাহলে এই যে সামনে নির্বাচন আসছে এবং বাংলাদেশ একটা সংস্কার, নতুন বন্দোবস্ত, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে প্রথম আলো এমন একটা প্রশ্ন করেছে এবং করবার পর সেই প্রশ্নের উত্তরে ওভারওয়েলমিং মেজরিটি, মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সরাসরি মত দিয়েছেন, কিন্তু প্রথম আলো এই খবরটি প্রকাশ করার সাহস করছে না। তারপর নির্বাচনে কোন দল এগিয়ে, দেখেন যখন দেশে ইসলামী আইন প্রবর্তন করলে কেমন হবে এর উত্তরে এই ওভারওয়েলমিং মেজরিটি পাওয়া যায়, এবং তারা তারপরে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে
কে কি মত দিয়েছেন সেসব বলে বলে আলাদা করেছেন। যেমন ধরেন যদি চট্টগ্রাম শহরের কথা বলি, চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে চট্টগ্রাম আরবানে 50.4% মানুষ বলছেন ভালো হবে, আর 36.4% মানুষ বলছেন খুব ভালো হবে। তার মানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে 50 যোগ 36 86 মানে 87% মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে। আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব 37.4 বলছেন ভালো হবে, 18.7% বলছেন খুব ভালো হবে। তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে, যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে, এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ন বেসড পলিটিক্সের, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর, প্রভাব কিরকম হয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রেও কিন্তু মানে 50% বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে। তারপরেও প্রথম আলো তার এই জরিপে সারপ্রাইজ প্রকাশ করে বলছে যে এবারের নির্বাচনে কোন দল মানে ভোট পাবে বেশি, সেই প্রশ্ন যখন তাদেরকে মানে জরিপে অংশগ্রহণকারীদের করা হয়েছে, তখন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যকার 25.9% বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 25.9% মানুষ বলেছেন জামায়াতে ইসলামী জয়লাভ করবে। এবং সেটাতে আবার বিস্মিত হয়েছেন এই যে যা প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠান, এবং তারা বলেছেন যে এরকম এত বড় সংখ্যায়, এত বড় পার্সেন্টেজে, শতাংশে এর আগে জামায়াতের সমর্থন দেখা যায় নাই। তার মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাটি আসলে এড়িয়ে যেতে চাইছে যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের যারা শিক্ষিত, প্রথম আলোতে এই জরিপে অংশগ্রহণকারীরা শিক্ষিত, তারা পত্রিকায় বা অনলাইনে খবর পড়েন, 60% বেশির কাছে স্মার্টফোন আছে, এবং তারা শহরেও থাকেন গ্রামেও থাকেন, এদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তারাই কিন্তু বলছেন একদিকে ইসলামী আইন প্রবর্তনের কথা, কিন্তু সেটাও এড়িয়ে গিয়ে প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে। বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে। যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। সেটা কি প্রথম আলো বিবেচনা করতে চেয়েছে, নাকি বিবেচনা করতে একরকম ভীত বোধ করছে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন, সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে 57.5%, জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 32.5%, এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তারা কোনো নাম দিয়ে দেয় নাই। ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও 7.2% আওয়ামী লীগের কথা বলেছে, আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও 8.5% মতো আওয়ামী লীগের কথা বলেছে। একদিকে যেমন ওই যে যেসব সংস্কারে মানে পুলিশ, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, এসব সংস্কারে মানুষ মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তেমন ভালো করেনি, সেক্ষেত্রেও হঠাৎ করে আওয়ামী লীগের নাম দেখেছি। সেখানেও দেখেছি যে প্রথম আলো লিখছে যে কার দোষ সবচেয়ে বেশি, কেন মানে সরকার সফল হতে পারে নাই, মানে সরকারের দায় সরকারের ওপর চাপাতে খুব আপত্তি প্রথম আলোর। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিজের বলে তাও 47.5% মানুষ মত দিয়েছে, আর আওয়ামী লীগ আর তার সহযোগীদের অন্তর্বর্তী সরকার কেন সংস্কার সাধন করতে পারে নাই সেই দায় নাকি আওয়ামী লীগ আর তার সহযোগীদের, এটা মনে করেছেন 34.6% মানুষ। প্রথম আলোর এক রকমের ব্যাপক ভীতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ
রাজনৈতিকভাবে ইসলামী আইনের প্রবর্তন চাচ্ছে রাষ্ট্র পরিচালনায়, এবং এটাকে রাজনীতির একটা ধারা হিসেবে গ্রহণ করতে প্রথম আলোর আপত্তি আছে। এবং সে কারণে প্রথম আলো এখন দেখাতে চাইছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই এত জনপ্রিয়, 54% মানুষ যে সরকারের পেছনে আছে, সে সরকার পরিবর্তনের দরকার কি? হয়তো প্রথম আলো সে কথাটাও একরকমের চালু করতে চাইছে বলে এখন নির্বাচনের কথাগুলোকে শিরোনামে না এনে, কে ভোটে এগিয়ে এসব জানতে না দিয়ে ডক্টর ইউনূসের সরকারের পিঠ চাপড়ে দিয়েছে। তবে নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে, সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি প্রথম আলোর মতো পত্রিকাগুলো।